হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা ক্যাম্প, এহরাম বেঁধে ফ্লাইটের অপেক্ষায় যাত্রীরা। এস আলমের হাতে ইসলামী সহ 5 ব্যাংকের মালিকানা ফেরাতে মতিঝিলে চাকরিচ্যুত কর্মকর্তাদের অবস্থান। আসছে ইতিহাসের ভয়ঙ্কর এল নিনো, রেকর্ড তাপমাত্রার শঙ্কা, গরমে বিপদে পড়বে কোটি মানুষ। হরমুজকে ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে ব্ল্যাকমেইল করা হচ্ছে, দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এবং অ্যাটলেটিকোকে হারিয়ে কোপা দেল রের চতুর্থ শিরোপা জিতল রিয়াল সোসিয়েদাদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর 1টার সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। চলে যাচ্ছি পুরো খবরে। হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা ক্যাম্প, এহরাম বেঁধে ফ্লাইটের অপেক্ষায় আছেন হাজারো যাত্রী। রোববার হজযাত্রার দ্বিতীয় দিনে 5,707 জন হাজি 14টি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা করবেন। এই মুহূর্তে আশকোনা ক্যাম্পে আছেন সহকর্মী সিফাত আল ফাহিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রয়েছে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এবং হজ যাত্রার দ্বিতীয় দিনে 5,707 জন হজ যাত্রী নিয়ে আজকে দেশের মোট 14টি ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবে এবং এই তথ্যটি কিন্তু আমাদেরকে কিছুক্ষণ আগে জানানো হয়েছে। এর মধ্যে বাংলাদেশ বিমানের 5টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্সের 5টি ফ্লাইট এবং ফাইন্যান্স এয়ারলাইন্সের মোট 4টি ফ্লাইট, অর্থাৎ মোট 14টি ফ্লাইটে আজকে দ্বিতীয় দিনে হজ যাত্রার দ্বিতীয় দিনে 5,707 জন হাজি সৌদি আরবের উদ্দেশ্যে রওনা করবেন এবং সেটিকে ঘিরেই কিন্তু এই মুহূর্তে রয়েছে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পের ঠিক সামনের এই জায়গাটিতে। এবং যেমনটি আসলে দেখতে পাচ্ছেন পিছনের দিকটায় যারা হাজিরা রয়েছেন তারা আজকে সারা দিনব্যাপী যে ফ্লাইটগুলো রয়েছে সেই ফ্লাইটের জন্য কিন্তু তারা অপেক্ষা করছেন এবং তাদেরকে বিদায় দিতে আমরা আশকোনা হজ ক্যাম্পের ঠিক সামনের এই জায়গাটিতে তাদের যে স্বজনদের ভিড়, সেই দৃশ্যটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং যদি একটু বলে রাখি যে গত 18 তারিখে এবছরের যে হজ যাত্রার আনুষ্ঠানিকতা সেটি কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান সেটি উদ্বোধন করেন এবং আজকে দ্বিতীয় দিনে আমরা যেই চিত্রটি দেখতে পাচ্ছি যে এই আশকোনা হজ ক্যাম্পের সামনে যারা হাজিরা রয়েছেন তারা হজ যাত্রার জন্য অপেক্ষা করছেন এবং আজকে মোট 5,707 জন হাজি দেশ থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা করবে এবং আজকে মোট 14টি ফ্লাইটের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু রয়েছে এবং সকাল থেকেই সেই ফ্লাইটগুলো কিন্তু দেশ থেকে সৌদি আরবের উদ্দেশ্যে গমন করেছে। তো এটি ছিল রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে হজ যাত্রার দ্বিতীয় দিনের সর্বশেষ তথ্য। দর্শক, আশকোনা ক্যাম্প থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সিফাত আল ফাহিম। চলে যাচ্ছি অন্যান্য খবরে। এস আলমের হাতে ইসলামী ব্যাংক সহ 5 ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবিতে রাজধানীর মতিঝিলে অবস্থান কর্মসূচি পালন করেছেন এসব ব্যাংকের চাকরিচ্যুত কয়েক হাজার কর্মকর্তা। তারা বর্তমান পর্ষদকে অবৈধ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছেন। রোববার সকাল 10টার দিকে মতিঝিলের দিলকুশা এলাকায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। এস আলমের নিয়ন্ত্রণে থাকা 5টি ব্যাংকের চট্টগ্রামের পটিয়া অঞ্চল সহ বিভিন্ন এলাকা থেকে আসা এসব কর্মকর্তা এই কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভকারীদের 3 দফা দাবির মধ্যে রয়েছে চাকরিচ্যুতদের পুনর্বহাল, এস আলমের হাতে ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেয়া এবং বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল করা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছিল কারণ ছিল আমাদের রাজনৈতিক মতপার্থক্য। আমরা ওনাদের মতাদর্শের না, ওনাদের একটা বাইতুল মাল সিস্টেম ছিল যেটা প্রতি মাসে আমাদের কাছ থেকে জোরপূর্বক আদায় করা হতো, যেটা আমরা দিতে চাইতাম না। কিন্তু 5 আগস্ট পরবর্তী ওনারা জোর করে আমাদের কাছ থেকে 2,000, 5,000, 10,000 করে প্রতি মাসে নিয়ে নিত। ওনাদের সাথে আমাদের রাজনৈতিক মতপার্থক্য
কারণে ওনারা কি সেই জন্য আমাদেরকে অবৈধভাবে চাকরিচ্যুত করছে। একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী, আপনারা বিভিন্ন সংবাদে দেখবেন সেই রাজনৈতিক গোষ্ঠীটাকে ওনারা আমাদের কাছ থেকে বাইতুল মাল নিত, আমরা সেটাও দিয়েছি কারণ আমাদের চাকরিটা লাগবে। আমরা খুবই মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে, আমাদের সব পরীক্ষায় ফার্স্ট ক্লাস আছে, ব্যাংকিং ডিপ্লোমা করা আছে, আমরা 8-9-10 বছর এই ব্যাংকে সেবা দিয়েছি। আপনারা দেখবেন যে কোনো চাকরিতে যারা এক্সপিরিয়েন্স আছে ওদেরকে অগ্রাধিকার দেওয়া হয়, কিন্তু ওরা আমাদেরকে ছাঁটাই করে আমাদের পদে তারা নতুন করে নিয়োগ দিয়েছে। আমরা চাই আমার এই যে 10,000 চাকরিচ্যুত ব্যাংকার আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, আমরা আমাদের চাকরিটা ফেরত চাই, আমরা ন্যায় বিচার চাই, ইনসাফের বাংলাদেশ চাই। এই গ্রীষ্মে আবারও এল নিনো ফিরে আসার আশঙ্কা রয়েছে, যা হলে বিশ্বজুড়ে তাপমাত্রার রেকর্ড ছাড়াতে পারে। এতে তীব্র গরম, খরা, বন্যা ও ঝড় বাড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন সুপার এল নিনো হলো তাপমাত্রা আরো বেশি বাড়বে এবং স্বাস্থ্য ঝুঁকি যেমন হিট স্ট্রোক, পানি শূন্যতা ও বিভিন্ন রোগ বাড়তে পারে। তাই এখন থেকেই সতর্কতা ও প্রস্তুতি জরুরি বলে মত বিশেষজ্ঞদের। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। এই গ্রীষ্মে আবারও ফিরতে পারে এল নিনো, আর সেটি যদি অস্বাভাবিক শক্তিশালী হয় তাহলে বিশ্বজুড়ে তাপমাত্রা নতুন রেকর্ড ছুঁতে পারে বলে সতর্ক করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। একই সঙ্গে বাড়তে পারে তীব্র গরম, খরা, বন্যা, ঝড় এবং নানা স্বাস্থ্য ঝুঁকিও। এখন প্রশ্ন হলো, এল নিনো আসলে কি? এল নিনো হলো প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্ব অংশের সমুদ্রপৃষ্ঠের পানি স্বাভাবিকের তুলনায় উষ্ণ হয়ে ওঠা। এতে বৈশ্বিক আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন দেখা দেয়। যুক্তরাষ্ট্রের ক্লাইমেট প্রেডিকশন সেন্টার বলছে চলতি গ্রীষ্মে এল নিনো তৈরির সম্ভাবনা ৬২%। বিশেষজ্ঞদের ভাষায় সুপার এল নিনো হলে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অন্তত 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আলবানি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর পল রাউন্ডি আশঙ্কা প্রকাশ করে বলেন, 140 বছরের মধ্যে অন্যতম শক্তিশালী এল নিনো ঘটতে পারে এবার। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত গরমে হিট স্ট্রোক, পানি শূন্যতা, শ্বাসকষ্ট, হৃদরোগ জটিলতা ও ডায়রিয়ার ঝুঁকি বাড়ে। শিশু, বয়স্ক ও দীর্ঘমেয়াদী রোগীরা থাকবেন সবচেয়ে বেশি ঝুঁকিতে। অন্যদিকে ভারী বৃষ্টিপাত হলে ডেঙ্গু, ম্যালেরিয়া ও পানিবাহিত রোগও বাড়তে পারে। বিশ্ব আবহাওয়া সংস্থা বলছে, এল নিনো শুধু আবহাওয়ার বিষয় নয়, এটি কৃষি, স্বাস্থ্য, জ্বালানি ও পানি ব্যবস্থাপনায়ও বড় প্রভাব ফেলে। বিশেষজ্ঞদের পরামর্শ, এখন থেকেই গরম মোকাবেলায় পর্যাপ্ত পানি পান, রোদ এড়িয়ে চলা, স্বাস্থ্যসেবা প্রস্তুতি ও দুর্যোগ পরিকল্পনা জোরদার করা জরুরি। কারণ এল নিনো শুধু তাপ বাড়ায় না, বাড়ায় মানবিক সংকটও। তুষার ইসলাম, জাগো নিউজ। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম বাড়িয়েছে সরকার। নতুন নির্ধারিত এই দাম আজ থেকে সারা দেশে কার্যকর হবে। শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই মূল্য সমন্বয়ের কথা জানানো হয়। এতে বলা হয়, ডিজেলের বিক্রয় মূল্য প্রতি লিটার 100 টাকা থেকে 15 টাকা বাড়িয়ে 115 টাকা ও অকটেন 120 টাকা থেকে 20 টাকা বাড়িয়ে 140 টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। এছাড়া পেট্রোলের দাম 116 টাকা থেকে 19 টাকা বাড়িয়ে 135 টাকা এবং কেরোসিনের দাম 112 টাকা থেকে 18 টাকা বাড়িয়ে 130 টাকা পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই দাম কার্যকর হওয়ার ফলে রোববার থেকে দেশের সব ফিলিং স্টেশন ও পরিবেশক পর্যায়ে এই নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রি করতে হবে। এদিকে দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানোয় সরকারকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি। 2 দশক পর পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হওয়ার পর আগামীকাল সোমবার নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন তিনি। সফরকালে বগুড়াকে দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করবেন। এছাড়াও আরও বেশ কিছু রাষ্ট্রীয় কর্মসূচি থাকবে। এর আগে 2006 সালে
মা খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন পৈতৃক ভিটা বগুড়া গাবতলী উপজেলার বাগবাড়ি গিয়েছিলেন তারেক রহমান। সেই পৈতৃক ভিটায় ২০ বছর পর ফিরছেন প্রধানমন্ত্রী হয়ে। সোমবার ঢাকা থেকে বগুড়ায় পৌঁছানোর পর প্রধানমন্ত্রী তারেক রহমান শুরুতেই ১৫০ বছর বয়সী বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করবেন। একদিনের সফরের শেষ দিকে শহরের আলফাতুন্নেসা খেলার মাঠে আয়োজিত জনসভায় অংশ নেবেন তিনি। এছাড়াও বগুড়া আদালত প্রাঙ্গণ থেকে দেশের ১৫টি জেলায় একযোগে ই-বেল বন্ড কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও বাগবাড়িতে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর আসার খবরে গাবতলীর মানুষের মন জুড়ে যেন ঈদের খুশি। নড়াইলের লোহাগড়ায় গড়ে উঠেছে প্রাইড অ্যাগ্রো বিডি নামে একটি সমন্বিত খামার, যেখানে সবজি, ফল, মাছ ও গবাদি পশু একসঙ্গে চাষ করা হচ্ছে। উদ্যোক্তা রফিকুল ইসলাম শুরু করেছিলেন মাত্র ২ বিঘা জমিতে, যা এখন বেড়ে হয়েছে প্রায় ৪০ বিঘা। খাবারের বর্জ্য থেকেই তৈরি হচ্ছে জৈব সার, ফলে কমছে রাসায়নিক ব্যবহার এবং উৎপাদিত খাদ্য হচ্ছে নিরাপদ। এই উদ্যোগে স্থানীয়দের কর্মসংস্থানও তৈরি হয়েছে। কৃষি বিভাগ বলছে এটি এখন এলাকায় একটি সফল ও টেকসই মডেল হিসেবে পরিচিত। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। নড়াইলের এক খামারে ঢুকলেই চোখে পড়ে সবুজে ঘেরা বড় সবজির বাগান। দক্ষিণ পাশে টিনশেডের ৪ বেডের গরুর খামার, যেখানে রয়েছে দেশি বিদেশি নানা জাতের গরু। একটু সামনে গেলেই ৪৬ বিঘা জমি জুড়ে সবজি, ফলের বাগান আর ৪টি পুকুর। পুকুর পাড় জুড়ে ফুটে আছে নানা রঙের ফুল। আম, জাম, কাঁঠাল, কুল, সুপারি, কলা সহ নানা প্রজাতির ফল গাছের ছায়ায় গড়ে উঠেছে প্রাইড অ্যাগ্রো বিডি নামের এই সমন্বিত খামার, যার মূল লক্ষ্য নিরাপদ ও বিষমুক্ত খাদ্য উৎপাদন। বাজারের যে কেমিক্যাল যুক্ত যে খাবার এবং ন্যাচারাল খাবার, তার মধ্যে নিউট্রিয়েন্ট ভ্যালুগুলো অনেক হাই। সো যার কারণে আমি এর উপরে ইন্টারেস্ট, প্রায় দীর্ঘ ৭ বছর আমি এর উপরে একটু রিসার্চ করছি নিজে, এবং আমি এখন অর্গানিকলি এটাকে একটা পাইলট প্রজেক্ট করতেছি। লোহাগড়া উপজেলার মোচরা গ্রামের উদ্যোক্তা রফিকুল ইসলাম জানান, বিষমুক্ত খাবারের নিশ্চয়তা দিতে নিজ গ্রামে এই উদ্যোগ নেন তিনি। শুরুতে মাত্র ২ বিঘা জমিতে মাছ ও সবজি চাষ শুরু করলেও এখন খামারের পরিধি বেড়ে দাঁড়িয়েছে ৪০ বিঘায়। প্রকল্পে আপাতত আছে যেমন G9 কলা গাছ আছে এখানে, দেশে অ্যারাউন্ড 1000, যার একটা কলা গাছ আপনার প্রায় ২৫০ করে কলা ধরে, যেটা পার প্লান্টে আমার টার্গেট হচ্ছে আপনার ১,০০০ টাকা করে সেল। সো ১,০০০-এ এটা অ্যারাউন্ড ১০ লাখ টাকা সেল হবে ইয়ারলি। খামারের বর্জ্য দিয়ে তৈরি হচ্ছে কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট ও বায়ো ফার্টিলাইজার। এতে মাটির উর্বরতা বাড়ছে, কমছে রাসায়নিক সারের ব্যবহার, আর ফসল হচ্ছে নিরাপদ ও টেকসই। ভার্মি কম্পোস্ট প্ল্যান্ট, যেটাকে বাংলায় বলা আছে কেঁচো সার, কারণ যেহেতু আমি বাইরে থেকে কিছু আনি না, আমার নিজস্ব ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট ইউজ করে আমি কেঁচো সার বানাচ্ছি, এবং যেটা আমার গাছের খাবারের জন্য ইউজ করা হয়। খামারটিতে প্রতিদিন ৪ থেকে ৫ জন স্থায়ী কর্মী কাজ করেন। পাশাপাশি স্থানীয়রাও শ্রমিক হিসেবে কাজের সুযোগ পাচ্ছেন। এতে যেমন বেকারত্ব কমছে, তেমনি তৈরি হচ্ছে আত্মকর্মসংস্থানের পথ। এখানে এই ১.৫ বছর মতো চাকরি করি আমরা। এখানে পার্মানেন্ট ৫ জন চাকরি করি, মাসিক বেতন, আর এমনি ছোট কিষাণ অন্য দেখা গেল দিন মজুরিরা আছে ৭-৮ জন। মোট এভারেজ মিলে আমরা ১৮-২০ জন লোক ডেইলি কাজ করি এখানে। কৃষি বিভাগ বলছে এই ফার্ম এলাকায় ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সফল কৃষি উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তার পাশাপাশি আশেপাশে যে সমস্ত কৃষক ভাইয়েরা আছেন, তারা তাকে দেখে উদ্বুদ্ধ হয়ে তারাও এই অনুসরণ করে, তার পদ্ধতি অনুসরণ করে কৃষি উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতেছেন, এবং অনেকেই তার পদ্ধতি অনুসরণ করেছেন এবং কৃষি উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সমন্বিত এই খামার এখন নিরাপদ খাদ্য উৎপাদনের সফল ও টেকসই মডেল। একদিকে স্বাবলম্বী হচ্ছেন উদ্যোক্তা, অন্যদিকে বাড়ছে স্থানীয় কর্মসংস্থান। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ফরিদপুরের বোয়ালমারীতে আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। জমি নিয়ে বিরোধে এই ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি দোকান ও বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। শনিবার সন্ধ্যা ৭:৩০টার দিকে উপজেলার দাঁতপুর ইউনিয়নের কমলেশ্বরদী চরপাড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পরে রাত ৮:৩০টার দিকে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দাঁতপুর ইউনিয়নের কমলেশ্বরদী চরপাড়া গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেনের প্রায় ২১.৫০% জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। অভিযোগ রয়েছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন মুসা ও তার সহযোগীরা ওই জমির একটি অংশ জোরপূর্বক দখল করে ২০২০ সালে সেখানে পাকা স্থাপনা নির্মাণ করেন। এ নিয়ে একাধিকবার মামলা মোকদ্দমা হয়েছে।
মোশাররফ হোসেন মুসা জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপিতে যোগদান করেন। শুক্রবার বিকেলে এই বিরোধ নিষ্পত্তির জন্য স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠকের কথা থাকলেও চেয়ারম্যান পক্ষ উপস্থিত হয়নি। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সংশ্লিষ্ট স্থাপনায় তালা ঝুলিয়ে দেন। এর জেরে শনিবার বিকেলে উত্তেজনা সৃষ্টি হয়। ক্ষমতার প্রভাব দেখাইয়ে আমার এই জমিগুলো মানে একেবারে বেহাত করায় দিয়ে একবারে তারা নিজেরা জোর জবরদস্তি করে ঘর তুলছে। খন্দকার নাসিরুল ইসলাম সব আসে আমাদেরকে তাদের ডাকছে, আমাদের ডাকে, তারা এইরকম 4-5 বার সালিশ দিয়েছে এবং আমরা অসংখ্যবার মাফামাফি করছি। এসিলেন্ট পর্যন্ত এসে আমাদেরকে মাফিয়ে আমাদের সীমানা নির্ধারণ করে দিয়ে গেছে। বিএনপির লোকজন যখন সন্ধ্যা পর অফিসে জড়ো হয়েছে, জড়ো হলি পারা তারা এক এক করে আগিয়ে এই লোকজনের পর হামলা করছে। লোকজন যখন আহত হয়েছে, 5-6 জন লোক আহত হয়েছে, তখন লোকজন অফিসে বাইরে চলে গেছে। যাওয়ার পর তারা এই অফিসের চেয়ার, টেবিল, টিভি, বেঞ্চ ভাঙ্গে গুঁড়ো গুঁড়ো করে তারপরে যে 2টা দোকান ভাঙছে, 2টা বাড়ি ভাঙছে। মোশাররফ এখানে আজকে এসে এই দোকানপাট গুলো কিছুটা ভাঙচুর করছে এবং সাথে যে বিএনপি অফিস ছিল, অস্থায়ী একটা অফিস আছে, সেই অফিসটাকে ভাঙচুর করেছে। ভাঙচুর করে চেয়ার টেবিল ভাঙচুর করে 4 জনকে আহত করেছে। ইত্যবসরে আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে আসি এবং ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত আছে, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন হরমুজকে ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে ব্ল্যাকমেইল করার চেষ্টা চলছে। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথকে কোনো ধরনের অস্বাভাবিক নড়াচড়া হলে তা সরাসরি টার্গেটে পরিণত হতে পারে। ফলে হরমুজ প্রণালী এখন আবারও বৈশ্বিক রাজনীতি ও নিরাপত্তা ইস্যুর কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের বড় অংশের জ্বালানি তেল পরিবহন হয়। তাই এখানে উত্তেজনা বাড়লে এর প্রভাব পড়বে আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক অর্থনীতিতে। ইতোমধ্যে শিপিং কোম্পানিগুলো সতর্ক অবস্থানে রয়েছে এবং ঝুঁকি এড়াতে অনেকেই বিকল্প পথ খুঁজছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়ছে, যা বিশ্ব রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে। ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের ওপর তেহরানের কোনো আস্থা নেই এবং যে কোনো মুহূর্তে আবার যুদ্ধ শুরু হতে পারে। স্থানীয় সময় রোববার ভোরে রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে তিনি এই সতর্ক বার্তা দেন। ওয়াশিংটনের সঙ্গে আলোচনার অগ্রগতি নিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যমে দেয়া বক্তব্যে বাঘের গালিবাফ ইরানের সামরিক সক্ষমতার প্রশংসা করেছেন। তিনি দাবি করেন, ইরানি বাহিনী শত্রুদের 180টি ড্রোন এবং একটি F-35 যুদ্ধ বিমানে আঘাত করেছে। ইরানের বিচার বিভাগের সরকারি সংবাদ মাধ্যম মিজান নিউজ এজেন্সি প্রকাশিত বক্তব্যে গালিবাফ বলেন, F-35-এ আঘাত করা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি প্রযুক্তিগত ও নকশাগত বিভিন্ন সক্ষমতার সমন্বয়ে পরিচালিত একটি অপারেশন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি ও যুদ্ধ বন্ধ করা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ইরানের পক্ষ থেকে এই মন্তব্য এলো। এবার বাব আল মানদেব প্রণালী বন্ধের হুমকি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সানায় অবস্থিত হুথি সরকারের উপপররাষ্ট্রমন্ত্রী হুসেইন আল এজি সতর্ক করেছেন, ট্রাম্প যদি শান্তি প্রতিষ্ঠায় বাধা দেয়া অব্যাহত রাখেন তবে বিদ্রোহীরা ইয়েমেনের উপকূলের বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দিতে পারে। হুসেইন আল এজি এক্সে প্রকাশিত এক বিবৃতিতে লিখেছেন, সানা যদি বাব আল মানদেব বন্ধ করার সিদ্ধান্ত নেয় তবে তা খোলার ক্ষেত্রে সমগ্র মানবজাতি শক্তিহীন হয়ে পড়বে। তিনি বলেন, ট্রাম্পের এবং এই ষড়যন্ত্রে জড়িত বিশ্বের জন্য এটাই সর্বোত্তম যে তারা অবিলম্বে শান্তির পথে বাধা সৃষ্টিকারী সব কার্যকলাপ ও নীতির অবসান ঘটাবে এবং জনগণ ও জাতির অধিকারের প্রতি প্রয়োজনীয় সম্মান প্রদর্শন করবে।
বাবল মান্দি প্রণালী লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে সংযুক্ত করেছে এবং এটি একটি গুরুত্বপূর্ণ নৌ চলাচলের সংকীর্ণ পথ। এই পথ দিয়ে সমুদ্রপথে চলাচলকারী জাহাজগুলোকে সুয়েজ খালের দিকে পরিচালিত হয়। এর সবচেয়ে সংকীর্ণ অংশটি 29 কিলোমিটার চওড়া, যা অভ্যন্তরীণ ও বহির্গামী জাহাজ চলাচলকে দুটি চ্যানেলে পরিচালনা করে। এটি বিশ্বব্যাপী সমুদ্রপথে পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পথ, বিশেষ করে পারস্য উপসাগর থেকে ভূমধ্য সাগরে অপরিশোধিত তেল ও অন্যান্য জ্বালানি এবং রাশিয়ার তেল সহ এশিয়াগামী বিভিন্ন পণ্য পরিবহনের জন্য। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। টাইব্রেকারে অ্যাটলেটিকো মাদ্রিদকে 4-3 ব্যবধানে হারিয়ে চতুর্থবারের মতো কোপা দেল রের শিরোপা জিতেছে রিয়াল সোসিয়েদাদ। রিয়াল সোসিয়েদাদের শুরুটা ছিল স্বপ্নের মতো। কোপা দেল রে ফাইনাল ম্যাচের ইতিহাসে দ্রুততম গোল করে এগিয়ে যায় তারা। আন্ডার বারেনেজিয়ার হেড চলে যায় প্রতিপক্ষ গোলকিপারের নাগালের বাইরে, তবে দ্রুতই ম্যাচে ফেরে অ্যাটলেটিকো। 19 মিনিটে অ্যান্টনিও গ্রিজম্যানের কাছ থেকে বল পেয়ে গোল করে সমতা ফেরান আদেমোলা লুকম্যান। প্রথমার্ধের ইনজুরি টাইমে আবার এগিয়ে যায় সোসিয়েদাদ। পেনাল্টি থেকে মিকেল ওয়ারজাবালের গোল দলকে 2-1 ব্যবধানে লিড এনে দেয়। দ্বিতীয়ার্ধে একচেটিয়া আক্রমণ চালায় অ্যাটলেটিকো এবং শেষ দিকে হুলিয়ান আলভারেজের দারুণ শটে ম্যাচ 2-2 সমতায় ফেরে। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে কোনো দল গোল করতে না পারায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে শুরুতেই ব্যর্থ হয় অ্যাটলেটিকো। এই জয়ে 1987 সালের ফাইনালের পুনরাবৃত্তি ঘটল। তখনও একইভাবে টাইব্রেকারে অ্যাটলেটিকোকে হারিয়েছিল লা রিয়াল। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা ক্যাম্প, এহরাম বেঁধে ফ্লাইটের অপেক্ষায় যাত্রী। এস আলমের হাতে ইসলামী ব্যাংক সহ 5 ব্যাংকের মালিকানা ফেরাতে মতিঝিলে চাকরিচ্যুত কর্মকর্তাদের অবস্থান। আসছে ইতিহাসের ভয়ঙ্কর এল নিনো, রেকর্ড তাপমাত্রার শঙ্কা, গরমে বিপদে পড়বে কোটি মানুষ। হরমুজকে ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে ব্ল্যাকমেইল করা হচ্ছে, দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এবং অ্যাটলেটিকোকে হারিয়ে কোপা দেল রের চতুর্থ শিরোপা জিতল রিয়াল সোসিয়েদাদ। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।